When we start to shine, we start to crave. I fall in. নয়তো বুঝতে পারতাম না, চলে যেতাম। চাকা টেনে নিত, দুম করে হয়তো কিছু ঘটে যেত। Just open my eyes, I know. Sixth floor right now. গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এখন সকাল সকাল টাইম হচ্ছে অলমোস্ট 8:14 বাজে, 20 তারিখ 20th মে। আর এই হচ্ছে আমাদের আজকের নয়, অ্যাকচুয়ালি আমাদের এটা কালকের রাতের স্টে ছিল। তো আমরা এখন আছি শিলিগুড়িতে, আর এটা হচ্ছে শিলিগুড়ির শিবানন্দ হোটেল। তা তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওস দেখে থাকো তাহলে দেখবে আমরা শিলিগুড়িতে আসলেই এই হোটেলটাতেই চেকিং করি, কারণ তার রিজন হচ্ছে এইটা। সকাল সকাল বাইরেটা ঠিক এইরকম লাগছে দেখতে। এই হচ্ছে মেন হাইওয়ে, ইটস গোয়িং টুয়ার্ডস বাগডোগরা, আর এটা শিলিগুড়ির দিকে ঢুকছে। তো এটা একদম হাইওয়ে কানেক্টেড। তো এখানে আরামসে তলায় গাড়ি পার্কিং করো, সকাল হলে জাস্ট হাইওয়ে ধরে বেরিয়ে চলে যাও, বা কালকে রাতে আসার সময় আমরা খুব ইজিলি এখানে ঢুকতে পারি। তো শিলিগুড়ির মধ্যেটা ঢুকতে হয় না, তো এটাই এর অ্যাডভান্টেজ। আর হোটেল ডিটেল যদি জানতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে তোমাদের হোটেলের কন্ট্যাক্ট ডিটেল শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা এটা চেক করতে পারো। আর এটা GoIbibo বা মেক মাই ট্রিপ থেকেও বুক করা যায়। আর মোটামুটি দেখতে পাচ্ছ এইসব জিনিসপত্র, লাগেজ বগেরা সব এগুলো। তো এগুলো ধীরে ধীরে সব গোছাতে হবে। এটা আছে 8:30টার মধ্যে শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া, তো আর হাতে মাত্র 15 মিনিটের মতন টাইম আছে। আজকে আমাদের ডেস্টিনেশন হতে চলেছে কলকাতা, একদম ব্যাক টু হোম। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, চোখ দেখছো এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি, ঠিকঠাকভাবে খোলেনি, তো একটু ফ্রেশ হয়নি। লাগেজপত্রগুলো সব গোছাতে হবে, গাড়িতে গোছাই। চলো তারপরে বেরোচ্ছি, দেখা হচ্ছে রাস্তায়। তো এই হচ্ছে সকাল সকাল দেখো শিলিগুড়ির ওয়েদার। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্র্যাকটিক্যালি এসি চালাবার দরকার হয়নি। আর এই হচ্ছে হোটেল শিবানন্দ, ট্রেনসের ঠিক ওপরটাতে। আর এদের পার্কিং প্লেসটা হচ্ছে এইটা। গাড়ি নিয়ে আসলে কোনো টেনশন নেই, এখানে পার্কিং প্লেসও আছে। আর এখানে একটা নিচে একটা হোটেল আছে, আভা হোটেল বলে, এখানে যাবতীয় সব রকমের খাবার দাবার পাওয়া যায়। বাট ব্রেকফাস্ট পেতে হলে একটু ওয়েট করতে হবে। দোকানটা খোলে 9টা 9:30টার পরে। তো মোটামুটি এই হচ্ছে গাড়ির মধ্যে সব লাগেজ ধীরে ধীরে ফিট করা হয়ে গেল আমাদের। তো সকাল সকাল শিলিগুড়ির রাস্তাঘাট দেখছি পুরো জলে ভিজে আছে, কালকে রাতে ভালো মতন বৃষ্টি হয়েছে দেখছি। আর গাড়ির গাটাও দেখছি অনেকটা পরিষ্কার হয়ে গেছে, মানে প্রপারলি পরিষ্কার হয়নি, তাও বৃষ্টির জল লেগে যতটা অল্প করে হয় আর কি। তো কাঁচটা সবই উইন্ডশিল্ড সব ভিজেছিল, দেখো এখন গ্লাসে পুরো জল জমে আছে। তো আপাতত আমরা বাগডোগরার দিকে এগোচ্ছি, এখান থেকে স্ট্রেট একদম সিধা বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমাদের রাস্তাটা বাঁ দিকে কাট হয়ে যাবে। আর সোজা যদি চলে যাওয়া যায় বাগডোগরা থেকে তাহলে চলে যাবে পুরোপুরি নেপাল বর্ডার। বেশি দূর নয়, এখান থেকে 21 কিলোমিটারের মতন রাস্তা, খুব বেশি হলে আধা ঘন্টা টাইম লাগবে পৌঁছতে। তো আমরা বাগডোগরা থেকে লেফট নিয়ে নেবো, নিয়ে টুয়ার্ডস কিষানগঞ্জ, ইসলামপুর, দেন ডালখোলা কানেক্ট করবো। 02 বাগডোগরা 1 কিলোমিটার নাকি 4 কিলোমিটার কি দেখাচ্ছে কে জানি, নিচে একটা 4ও লেখা ছিল। তো এই ফ্লাইওভারটাতে উঠতে হবে আমাদের। তো যখন এই ফ্লাইওভারটা তৈরি হয়নি তখন এই নিচে সার্ভিস রোডটা দিয়ে আমরা যেতাম, এবং রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল। এখন কলকাতা টু শিলিগুড়ির মোরলেস ম্যাক্সিমাম রাস্তাই একদম রেডি হয়ে গেছে। লাস্ট হয়তো খারাপ রাস্তা পাবো আমরা গিয়ে সেই বড়জাগুলির পর থেকে আপ টু কলকাতা। সকাল সকাল বিস্কুট খাচ্ছে আমরা। সকাল সকাল কী খেলাম? বিরিয়ানি, আর তুই বিস্কুট। তো যাই হোক, এখান থেকে কিষানগঞ্জ দেখাচ্ছে দেখো 92 কিলোমিটার, রায়গঞ্জ 167 কিলোমিটার। তা কিষানগঞ্জের আগে পড়বে হচ্ছে ইসলামপুর মেবি 65 বা 60 কিলোমিটারের মধ্যে আছে। মোরালেস 30 কিলোমিটারের মতন গ্যাপ এই প্রত্যেকটা জায়গার। ইসলামপুর, দেন কিষানগঞ্জ, দেন ডালখোলা। তো ডালখোলা থেকে স্ট্রেট রাস্তাটা ঢুকে গেছে পূর্ণিয়া টুয়ার্ডস বিহার। তো আমরা আবার দেন ডালখোলা থেকে বেঁকে যাব। তো মোরালেস রাস্তার কন্ডিশন খুবই ভালো, তবে শিলিগুড়ি ঢোকার আগে থেকে আপ টু ডালখোলা অবধি একটু প্যাচি রাস্তা আছে, মানে একটু সাবধানে চালাতে হয় আর কি। ম্যাক্সিমাম 60-65 স্পিড মেনটেন করে চলো, তার জন্য ঠিক আছে। ডালখোলার পর থেকে একদম ফাইন রাস্তা, এবং 80-85-90 ক্রুজ করে চলতে পারো, কিন্তু তার আগে একটু কাটিয়ে কুটিয়ে যেতে হবে আর কি। আর সকাল সকাল বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, এই সাইডে পুরো চা বাগান ভর্তি। বৃষ্টির জন্য নামতে পারছি না, আগেরবার নেমেছিলাম, অনেক কাণ্ড কারখানা করেছি। ওই দেখো দূরে ছাতা মাথায় সব চা বাগানে কাজও করছে লোকজন, হয়তো বা সেই মেয়েটাই করছে আগে যার সাথে দেখা হয়েছিল। দুদিকেই চা বাগান এখানে। এই যে এই জায়গাটাতে নেমেছিলাম, এই যে ওইদিকে ঢালটা আর এদিকে ঢালটা, তখন এই ফুলগুলো ফোটেনি, গোলাপি কালারের, এই পার্পল কালারের। তো চলো এগোনো যাক ধীরে ধীরে। হালকা হালকা বৃষ্টিও পড়ছে দেখছি বাইরে। আর আজকে আপাতত আমার অ্যাসিস্ট্যান্ট কো ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। সারা ট্রিপে ব্রো ছিল পাশে, যেহেতু ব্রো ছিল, যেহেতু এটা NHAI আন্ডারে পড়ছে, সো
বিআরওর এখন কোনো ফাংশন নেই এই জায়গাটাতে, সেই জন্য বিআরও এখন পিছনে দেখতেই পাচ্ছ বসে আছে। একটু উইকেট ডাউন হয়ে গেছে লাস্ট দিনে। তো ফার্স্ট টোল চলে এলো আমাদের আজকের দিনের। তো টোল প্লাজার ঠিক আগে একদম পুরো টুটা ফুটা রাস্তা যাকে বলে, ট্রাকস গিয়ে গিয়ে একদম হাল খারাপ করে দিয়েছে। আর বর্ষাকাল সামনেই আসছে, আর একটু বৃষ্টি হলে দেখবে আরও বেশি রাস্তা ড্যামেজ হতে থাকে এইসব রোডগুলো। পশ্চিম মাদাতি টোল প্লাজা এটা। সকাল থেকে প্রায় 65 কিলোমিটার্সের মতন ড্রাইভ করা হয়ে গেল। তো ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা ঢুকে যাচ্ছে ইসলামপুর সিটির মধ্যে, আর আমরা এখন ইসলামপুর বাইপাস ধরে স্ট্রেট বেরিয়ে যাব। তো এই বাইপাস যতই না খোলেনি প্রচুর ভোগান্তি হয়েছিল, ভেতর দিয়ে আসতে হতো, গোটা রাস্তা জ্যাম থাকতো। কিন্তু এখন আর সেই টেনশন নেই, দারুণ রাস্তা করে দিয়েছি ইসলামপুর বাইপাস, সুন্দর। চারপাশে যা দেখতে পাচ্ছি শুধু ভুট্টার চাষ হয়ে আছে। তো আগের বারেও যখন গিয়েছিলাম তখন এখানে এরকম পুরো ভুট্টা ছিল, পুরো ভুট্টা ক্ষেত। এখন ধরতে গেলে মেবি ভুট্টার টাইমটা শেষ হয়ে যাচ্ছে, গাছগুলো দেখছি সব হলুদ হলুদ হয়ে গেছে, পাতা সব নিয়েছে, অলরেডি গাছগুলো পড়ে আছে। অলরেডি ভুট্টা সম্পর্কে অনেক এক্সপেরিয়েন্স আছে, আপনাকে বলা যাবে না। ভুট্টা অলরেডি সব তোলা হয়ে গেছে, শুধু গাছগুলো জাস্ট পড়ে আছে এখানে, এই আর কি। আপাতত গাড়ি মোটামুটি 82-তে চালাচ্ছি, বেশি স্পিডে চালাচ্ছি না, কারণ রাস্তা খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছ একটু প্যাচি আছে। তো সেই জায়গাগুলো একটু বেশি জার্ক আসে। তো হুটোপাটা করে লাভ নেই, কলকাতায় পৌঁছাবো, বাড়িয়ে যাচ্ছি। তো কলকাতার যে ডিস্টেন্স মোটামুটি রাত্রির 12টার মধ্যে হয়তো ইন করে যাব, কোনো চাপ নেই। সকাল সকাল আমাদের পুজো সারা হয়ে গেছে। দাদা মশাই তো জবা ফুল অনেক করে খুঁজলেন, পেলেন না, তাই আপাতত এই ফুল দিয়েই কাজ সারলাম। আর এই যে আমাদের ড্রাইভার ছাতু খেয়ে বেরোলেন, বললেন আজ কিচ্ছু খাবেন না, আবার শুরু করে দিয়েছেন খাওয়া। আর ভাইয়ের খবর কি? খাবারগুলো শেষ করতে হবে। আমার গলা খারাপ হয়ে বসে আছে। আমার ক্যামেরাম্যান জ্যোতির্ময় দে অসুস্থ, খুব একটা বিশাল এনার্জেটিক নেই আমি আজকে। বাস। তো এখন আমরা চলে এসেছি, কত দূর এলাম? কাঞ্জিপাড়া তো ক্রস করে গেছি, কিষানগঞ্জ মেবি। কিষানগঞ্জ ঢুকছে, কিষানগঞ্জ, হ্যাঁ কিষানগঞ্জ ঢুকছে আসলে। তো এখান থেকে আমরা খানিকটা পোর্শন বিহারের মধ্যে ঢুকবো, আবার বেঙ্গলের মধ্যে ঢুকে আসবো। একটুখানি প্যাচ পড়ে যেটা বিহারের মধ্যে। তো এদিককার ফ্লাইওভারটা রেডি হয়ে গেছে, তো এদিকে আর কোনো ফ্লাইওভার আই থিঙ্ক হবেও না, এখন আমরা বিহারেই আছি। ওয়ান সাইড ফ্লাইওভার, আর আরেকটা দিক তলা থেকে গেছে, নিচ থেকে গেছে। মেবি দুটো দিক করার এখানে প্লেস ছিল না বা কিছু একটা হবে। তো আপাতত আমরা দেখছি যে আমরা বিহারের মধ্যে ঢুকে গেছি এইটুকুনি। সামনে কিষানগঞ্জের মোড়টা আসছে, তো একটু তো কনজেশন থাকবেই কিষানগঞ্জের মোড়ে, কারণ সেই অর্থে কিষানগঞ্জ বাইপাস হয়নি বা কিছু হয়নি, যেমন ইসলামপুর বাইপাস হয়েছে বা ডালকোলা বাইপাস হয়েছে বা আমাদের রায়গঞ্জ বাইপাস হয়েছে। তো কিষানগঞ্জকে সেরকমভাবে বাইপাস করেনি, তো এই জায়গায় একটু ট্রাফিক থাকে। আর রাস্তা খুব একটা ভালো বলবো না, প্রচুর পটলস আছে রাস্তায়, প্যাচি রাস্তা পুরো। তো একটু দেখে শুনে সামলে গাড়ি চালাতে হচ্ছে। পাশেই হচ্ছে কিষানগঞ্জ রেল স্টেশন পাবে, বাট মানে মেনলি এই ব্রিজটা বানিয়েছে এই রেলওয়ে ট্র্যাকটাকে জাস্ট ক্রস করার জন্য। আগে এই রেলগেটটা এখানে পড়তো, এখানে প্রচণ্ড জ্যাম হতো, সেটা এখন আর হয় না। এদিকে ফ্লাইওভার করে এটাকে ওভারকাম করে দিয়েছে। তো এখন দেখো গাড়ির স্পিড দেখো 40-40-এ গাড়ি চলছে মাত্র। আর আগের রাস্তাটাও গোটাটাও খুব একটা স্পিডে আসতে পারিনি। তো প্রায় শিলিগুড়ি থেকে বেরিয়ে গোটা রাস্তাটাই খুব একটা ভালো স্পিডে আসতে পারিনি। তো 2 ঘন্টার মতন অলমোস্ট এসেছি, তা 50 করে অ্যাভারেজ স্পিড 100 কিলোমিটার ট্রাভেল করেছি। দেখো পূর্ণিয়া আর মুজফ্ফরপুরের ডাইরেকশান দেওয়া আছে এখান থেকে, তার মানে স্ট্রেট রাস্তাটা বিহারে ঢুকছে গিয়ে। ডালখোলার কাছে দেখতেই পাবে, ডালখোলার এখন বাইপাস হয়ে গেছে বা ব্রিজ হয়ে গেছে। তো একটা রুট ঢুকে যায় পুরোপুরি বেঙ্গলের দিকে, আর একটা পুরো পূর্ণিয়ার দিকে ডাইরেক্ট চলে যায় বিহারে। তো সেই কারণেই এখানে পূর্ণিয়া মুজফ্ফরপুরের এইগুলো ডাইরেকশান দেওয়া। আর এখন আমরা আপাতত আছি কিষানগঞ্জে, এটা হচ্ছে মেন কিষানগঞ্জের মোড়। ডান দিকে দেখতে পাবে একটা ফ্লাইওভার উঠে গেছে, ওটা ঢুকে যাচ্ছে বিহারের দিকে। তো এখন কিষানগঞ্জে রেলওয়ে ট্র্যাকটা ঢুকছে, সেটা আমাদের বাঁ পাশে চলে এসছে। জাস্ট কিষানগঞ্জ মোড়টা ক্রস করে ওটা মেন হাইওয়েটাকে ক্রস করে বাঁ দিক থেকে ডান দিকে গেছে। তো এই কারণেই ওই রেল ক্রসিং এত জ্যামটা হতো। দেখো ডালখোলা এখান থেকে 30 কিলোমিটার্স, কলকাতা 475 কিলোমিটার্স, পূর্ণিয়া 70 স্ট্রেট, কাটিহার 98 কিলোমিটার্স, মানে এগুলো সব ঢুকে যাচ্ছে গিয়ে একদম বিহারে। তো দেখতে দেখতে আমরা ডালখোলা পৌঁছে গেলাম। এই সামনে যে ব্রিজটা যাচ্ছে এটা চলে যাচ্ছে ডাইরেক্ট বিহারে। তো যারা ভাই কলকাতার দিকে যেতে ইচ্ছুক বা বাড়ি ফিরতে চাও, কলকাতা যাদের বাড়ি বা এদিকে বেঙ্গলে, তারা খবরদার এই ব্রিজে উঠো না। আর যদি বিহারে যেতে চাও তারা এই ব্রিজটা দিয়ে উঠে যেতে পারো, কোনো আপত্তি নেই, অনেক গাড়ি যাচ্ছে ওই রাস্তা দিয়েও। তো এখান থেকে গিয়ে আমরা লেফটের দিকে টার্ন নিয়ে নেবো, যেটা আমাদের বেঙ্গলে ঢুকে যাবে রাস্তাটা অ্যাকচুয়াল। আর যতদিন না এই বাইপাসটা, এই ব্রিজটা যতদিন না রেডি হয়েছে ততদিন এখানে প্রচুর জ্যাম হতো। তো ডালখোলা বাইপাস, ডালখোলার এই ব্রিজ প্রায়
1 বছরেরও বেশি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। 2022-এর এন্ডের দিকে মনে হয় এটা রেডি হয়ে গেছিলো ডালখোলা ব্রিজটা। দেখো এখান থেকে পূর্ণিয়া দিয়ে দিয়েছে একদম স্ট্রেট, আর রায়গঞ্জ হচ্ছে লেফটের দিকে। তো আমার রায়গঞ্জ এখানে ডেস্টিনেশন সেট করা আছে। 59 মিনিট স্টিল নাও লাগবে, 49 কিলোমিটারের মতন রাস্তা। তো অ্যাকচুয়ালি খাওয়ার জন্যই আমাদের রায়গঞ্জে ঢোকা, নয়তো রায়গঞ্জে ঢোকার প্রয়োজন ছিল না। যেহেতু রায়গঞ্জ বাইপাসটা এখন ওপেন হয়ে গেছে, বাজার করছে একদিকে, তাকিয়ে আছে আরেকদিকে। তো আমরা আমাদের লাঞ্চ করবো বলেই রায়গঞ্জের মধ্যে ঢুকবো, রায়গঞ্জ সিটিটার মধ্যে। তো ওখানে একটু তো কনজেশন থাকবে, একটু টাইমও লাগবে আমাদের। আর এখানে দেখো প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে, তরমুজ বিক্রি হয়, তরমুজের আড়ত এখানে। তো এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 47, মালদা 123। দেখো রাস্তার ধারে চারিদিকেই কিন্তু শুধু ভুট্টা শুকানো হচ্ছে। একবার দূর থেকে ভেবেছিলাম বোধহয় ধান, জেনারেলি আমাদের ওখানে হয়, বাট এখানে সব ভুট্টা। হ্যাঁ হ্যাঁ। এগুলো ভালো না খারাপ? রাত্রে মেঘ হয়েছে, মেঘ হয়েছে, ভিজে গেছে। এগুলো ভালো না খারাপ? পরিষ্কার থেকে নাই, পরিষ্কার থেকে ভুট্টা নাই। এগুলো কি বিক্রি করছো? বিক্রি করবো। হ্যাঁ, যারা দেখ তো এরকম করে দিয়ে তখন বিক্রি করবে। ওই রকম দানা হবে তাই তো? ওরকম করে দানা করে তখন শুকিয়ে তখন বিক্রি হয়। দানা করে বিক্রি করে। দানা করে কত করে নাও? দানাগুলা বিক্রি করে যাই 2000 টাকা কন্টেন্ট। 2000 টাকা কুইন্টাল আছে। 1 কুইন্টালের দাম 2000 টাকা। এই ভুট্টাগুলোকে ছাড়িয়ে ওইভাবে ওরা শুকায়, শুকিয়ে তারপরে বিক্রি করে। 2000 টাকা কুইন্টাল। তো চলো একবার দেখে নিই ব্যাপারটা কীরকম। এটা নতুন জিনিস দেখলাম, আগে এই ব্যাপারটা দেখিনি। আমরা যখন লাস্ট টাইম গিয়েছিলাম তখন তো এইসব ভুট্টা তখন কাঁচা ছিল। তো এখন তো দেখছি সব তুলে এইরকম, এই দেখো সব জমা করে রেখেছে। এগুলো ভুট্টার গাছ আছে, এইখানে দেখো, এই যে ভুট্টার এইগুলো, এর গা থেকে দানাগুলোকে ছাড়িয়েছে। আর এই দেখো ভুট্টা, এই যে এইরকম গোটা রাস্তা পুরো এইভাবে ভুট্টার এই শুকনো করে দানা ফানাগুলো। আর নতুন জিনিস দেখা গেল ভাই, এটাই তো ভাই রোড ট্রিপের মজা। কিছু না কিছু নতুন তোমার চোখে পড়বেই, কিছু না কিছু নতুন জিনিস দেখতে পাবেই। তো আপাতত আমরা টুঙ্গি দিঘির মোড়ে, এই দেখো এদিকে পুলিশ দাঁড়িয়ে আছে, মেবি কেস ফেস কিছু দিচ্ছে, পয়সা কড়ি নিচ্ছে। আর এদিকে আমাদের সিভিক ভলেন্টিয়াররা অদম্য পরিশ্রমে সহজে যাতে আমরা যেতে পারি সেই ব্যবস্থা করছেন, আপনাদেরকে ধন্যবাদ। রাস্তা ক্লিয়ার রাখার জন্য ট্রাফিক। তো আপাতত টুঙ্গি দিঘির মোড়ে একটু জ্যাম। আরে ভাই, আরে সব যে যার মতন ব্যবহার করছে। একটা টুক করে একটা বানরের মতন লাভ মারলো একজন ডিভাইডার থেকে। আর একটু হলে গাড়ির সামনেই হয়তো উনি চলে আসতে পারতেন, কিন্তু এলেন না। অ্যাকচুয়াল আমাদের অরুণাচল ট্রিপটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। অ্যাডভেঞ্চার যেমন হয়েছে, আমরা থ্রিলও পেয়েছি ভালো, অফরোডিং পেয়েছি, অরুণাচলের ভালো দিকও দেখে নিয়েছি। অরুণাচলে বৃষ্টি হলে কী অবস্থা হতে পারে, মনসুনের টাইমে কী হয় সেগুলোও দেখেছি। মানে সব রকম একদম পুষিয়ে দিয়েছে অরুণাচল একদিনে আমাদেরকে। হয়তো আরেকটু এক্সটেন্ড করা যেত, গুয়াহাটিটা টুকটাক ঘোরা যেত, কিন্তু গুয়াহাটির যা বাজে হোটেলের যা কন্ডিশন হলো, তারপর আর গুয়াহাটিতে আমাদের থাকারও ইচ্ছা হয়নি বা ঘোরার ইচ্ছা হয়নি। তো আমাদের একটা প্ল্যানে ছিল যে কামাখ্যা মায়ের মন্দিরে আমরা পুজো দিয়ে ফিরবো, তা সেটা আমাদেরকে স্কিপ করতে হলো, কারণ আমাদের এদিকে ডাক এসে গেছে। তো পরে একবার আসতে হবে কামাখ্যা মায়ের মন্দিরে, মাথা ঠেকিয়ে যেতে হবে এই আর কি। দেখা যাক মা কবে ডাকেন আমাদেরকে। তো আপাতত চলো রেনবোর রান্নাঘর অবধি পৌঁছাই। আপাতত রেনবোর রান্নাঘর ডাকছে আমাদের। এই যে বেঙ্গল টু বেঙ্গলের রাস্তা আমরা পেরিয়ে গেলাম অলরেডি। এটা চলে এসেছি বোতলবাড়ি, এখান থেকেই বাঁদিকে আগে ঢুকে যেতাম। তো এখন তো মুক্তি পেয়ে গেছি সেটা থেকে, ডালখোলা বাইপাসটা হওয়ার পর। তো আপাতত আমরা চলে এসেছি রায়গঞ্জ বাইপাসের কাছাকাছি, মানে রায়গঞ্জ বাইপাসটা যেখান থেকে স্টার্ট হয়েছে, মানে শিলিগুড়ির দিক থেকে টুয়ার্ডস কলকাতা, সামনেই দেখতে পাচ্ছ। তো আপাতত মনে হচ্ছে ব্রিজে উঠতে হবে না, না ওই বাঁদিক থেকে ঢুকে যেতে হবে, বাঁদিকের লেনটা দিয়ে। তো রায়গঞ্জ বাইপাস এখন কমপ্লিটলি ওপেনও হয়ে গেছে। আমরা আসার সময় রায়গঞ্জ বাইপাস দিয়েও এসেছিলাম। এই যে উপরে সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছি, এটা ডান দিকে গেছে, এটাই হচ্ছে এখন বাইপাস খুলে গেছে। মানে ভেতরে প্রায় 35-40 মিনিটের গল্প এখন মোটামুটি 5-7 মিনিটে কমপ্লিট। তো তাও আমরা গেলাম না, যেহেতু আমরা আমাদের রায়গঞ্জ সিটির মধ্যে একটু ঢোকার আছে লাঞ্চ করার জন্য। তো এখান থেকে এই দেখো 17 মিনিট পুরো রেড করে রেখে দিয়েছে, 6.8 কিলোমিটার। আগেই জ্যামটা কাটিয়ে আমাদের যেতে হতো। তো চলো কি আর করা যাবে। কেমন আছে? খুব ভালো, খুব ভালো। বাইপাস ছেড়ে ঢুকলাম। তো এই হচ্ছে দেখো এখানে রেনবোর রান্নাঘরের মেনু। স্পেশাল থালি 210, ভাত, ডাল, আলু ভাজা,
কাঁকরোল ভাজা, ঝিঙা পোস্ত, মোচা ঘন্ট, কচু শাক, এঁচোড় মেটে সবজি। এই হচ্ছে দেখছো এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম সিকিম থেকে ট্রিপ করে ফিরছিলাম তখন এখানেই খাওয়া দাওয়া করে গেছি। তো ফার্দার আবার চলে এসেছি, কারণ এরপরে সত্যিকারের বলতে খাবার দোকান সেই অর্থে নেই। তো এসে গেছে আমাদের স্পেশাল রেনবো থালি। তো দেখতেই পাচ্ছ কতগুলো আইটেম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 প্লাস 2 রকমের ভাত, একটা পোলাও, একটা নর্মাল ভাত, আলু ভাজা, ডাল, চাটনি, মিষ্টি, কাঁকরোল ভাজা, দেন মেবি ওটা কচু শাক, তারপরে এইটা কি বুঝতে পারছি না। অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রায়গঞ্জ ছাড়ছি এবারে। তো সামনেই দেখো রায়গঞ্জ বাইপাস এসে মিট করেছে, আর আমরা রায়গঞ্জ সিটির মধ্যে ঢুকেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো সেই আগেকার যে রুটটা ওই সাইড দিয়ে ব্রিজের গিয়ে মেন হাইওয়েতে কানেক্ট করবো আবার। তো খাওয়া দাওয়া ভালোই হলো। খাওয়া দাওয়ার রিভিউ বাকি যারা খেয়েছে তারা দিয়ে দেবে, আমি আর বলছি না এটা নিয়ে। আসলে ঠিক আছে, রেনবো রান্নার কোয়ালিটি ভালো, রেনবো থালিটা নিলে ইটস ওকে, বাকিগুলোর তেমন কোনো নেই। আর মাটন হান্ডিটা সত্যি মানে মাটনের মধ্যে ক্যাপসিকামের ফ্লেভার এই লাইফে ফার্স্ট টাইম খেলাম। মটনে রেনবো রামধনু ডুবিয়ে দিয়েছে আর কি, মানে মটনে রামধনু ডুবে গেছে, ভালো না। বাকি কিন্তু বাকি মেনুগুলো বা মাছ সবই টাটকা, সবই সুন্দর। তো আমরা আপাতত কালিয়াগঞ্জের কাছাকাছি আছি। তো মেন হাইওয়ে ডান দিক বাঁ দিক চলে গেলে কালিয়াগঞ্জ, আর ডান দিক চলে গেলে হাটখোলা, দুটো জায়গা পড়ে এখানে। তো এখান থেকে সামনে পড়বে ইটাহার, খুব বেশি হলে 12-13 কিলোমিটার। দেন তারপরে পড়বে গাজল, খুব বেশি হলে 40 কিলোমিটারের মতন। গাজলে আমাদের একটা টোল প্লাজা ক্রস করতে হবে, টোল দিতে হবে। এনবিএসটিসির বাসগুলো যাচ্ছে এই সময় ইচ্ছাকৃত এইভাবে দাঁড়িয়েছে যাতে পেছনের বাস ট্রাফিক মানে আগে বেরোতে না পারে। সামনে 3খানা বাইকার্স যাচ্ছে, মেবি ওরা নর্থ বেঙ্গল থেকেই ফিরছে হয়তো, যা মনে হলো দেখে। তো রাস্তা এখন একদম দারুণ রাস্তা, প্রায় 100-এর ক্রুজে দেওয়া ছিল। চালিয়ে ফিলিংসই আলাদা ভাই। এই মুহূর্তে হাইওয়ের কন্ডিশন দারুণ করে দিয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা গাজল ঢুকে যাব। তো এই জায়গাটা এখন আপাতত আছি কালীনগর, জানি না এটা কী জায়গা। তো মালদা ক্রস করতে অনেকটা টাইম লেগে যায়, এই নয় যে মালদা খুব কুইক ছেড়ে বেরিয়ে যাবো আমরা, টাইম লাগে মালদা ক্রস করতে। তো অলরেডি আমরা গাজল টোল প্লাজা অবধি চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ এখন বাইরের সিচুয়েশান খুব মানে গরম যাকে বলে, প্রায় 34-এর মতন টেম্পারেচার শো করছে আপাতত। সুজাপুর, এই যে দেখতে পাচ্ছি সুজাপুরের সেই বড় মসজিদ, এখান থেকে আমরা আগের বারে ফালুদা টেস্ট করেছিলাম এবং প্রচণ্ড জ্যামেও পড়েছিলাম। তো এই মুহূর্তে দুপুরবেলা দেখছি সেরকম জ্যাম নেই, প্রায় 3:35-25 মতন টাইম হচ্ছে। তো অলমোস্ট প্রায় আমরা 2:05-10 দিকে রায়গঞ্জ থেকে খাওয়া দাওয়া করে স্টার্ট করে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি অলমোস্ট ড্রাইভ করা হয়ে গেছে। তো ফারাক্কা এখান থেকে এখন অবধি 21.5 কিলোমিটার বাকি আছে। তো ফারাক্কা কিছুক্ষণের মধ্যেই ক্রস করে যাব আশা করি। রোড কন্ডিশন খুবই ভালো, খুব একটা খারাপ নয় এখনও অবধি। তো সকাল থেকে 268 কিলোমিটারের মতন চালানো হয়ে গেল গাড়িতে। বাকি সবাই মোটামুটি খেয়ে দিয়ে একটু ক্লান্ত হয়ে পড়েছে, সবাই একটু পাওয়ার ন্যাপ নিচ্ছে একটু হালকা করে। এই যেই বলেছে সবাই জেগে আছে, সবাই প্রেজেন্ট। চলুন এখন এনার্জি লস করলে হবে, এখন অনেক রাস্তা যেতে হবে, রাতের ডিনার বাকি আছে এখনো। চলে এসছি আমরা লিচু কিনতে। কত করে এগুলো? মিষ্টি হবে? একটা খেয়ে দেখুন, সবুজ হয়ে আছে তো, একটা খেয়ে দেখুন। এখানে চারিদিকেই সব লিচু গাছ ভর্তি না? পায়ে কন্টাকে নিয়ে নেয় আর কি গাছগুলো। রায়গঞ্জ থেকে পেট পুজোর পর আমাদের লিচু কেনাটাও লিস্টে ছিল, তো হয়ে গেছে কেনা। স্টক বেশ ভালো মতোই করেছি। কত করে নিল দাদা? 100 পিস করে 200 টাকা বলেছিল 100 পিস করে 200 টাকা। তো সেটা আমরা কমিয়ে 180 করেছি, 100 পিস করে লিচু 180 টাকা। লাভ লোকসান বুঝি না, টাটকা গাছ থেকে পাচ্ছিল দেখে কিনে নিয়েছি ব্যাস। তো লিচু টিচু খাওয়ার পরে আমরা অলরেডি এখন কটা বাজে? পুরো 4টে বাজে। আর আমরা এখন চলে এসেছি ফারাক্কার বাঁদিক দিয়ে ওঠার আগে না বাঁদিক দিয়ে একটা ব্রিজ হচ্ছে, আই থিঙ্ক ওই নদীর উপরে যে নতুন ব্রিজটা হচ্ছে সেটা, মানে কিছুদিন পর আমরা এটা দিয়েই চলে যেতে পারবো। যতদিন না হচ্ছে এখন ওয়েট করতে হবে, এই 10 বা 20 স্পিডে এটার উপর দিয়ে যেতে হবে। দেখা যায় আমরা কিন্তু ভালো টাইমেই চলে এলাম, 4টের মধ্যে ফারাক্কা চলে এসেছি।
এখন আজকে ফারাক্কাও জ্যাম নেই, ফারাক্কাও ফাঁকা পুরো। ওপারে গিয়ে কি হয় এখন সেটাই দেখার। তো আপাতত আমরা উমারপুর, এই সেই জায়গা, এখানে দাঁড়িয়ে আমরা আগের বারে চপ মুড়ি খেয়েছিলাম। আর এই হচ্ছে উমারপুরের মেন মোড়। এটা বাঁ দিকে চলে যাচ্ছে জঙ্গিপুর। জঙ্গিপুর হসপিটাল যদি যেতে যাও তাহলে এদিকে যেতে হবে। আর আমরা ডান দিকটাতে গিয়েছিলাম, গিয়ে ওই গাছতলাটার নিচে একটা চপ দোকান আছে, তো ওখান থেকে চপ টপ কিনে আগের বারে খাওয়া হয়েছিল। এই যে এই গাছটার তলায় বসে ঠিক, খুবই বাজে কোয়ালিটির চপ এবং পেঁয়াজি ছিল। এবারে যদি বারাসাত তো এক্সপেক্ট করা যায় ওরকমই লেট হবে, কারণ ওখানে যে রেল ব্রিজটা আছে, রেল ক্রসিং গেটটা আছে, ও বারবার পড়তেই থাকে। খুব বেশি হলে 3টে করে গাড়ি পাস করে ওই গেটটা থেকে, আবার পড়ে যায়। 5 মিনিট পরে আবার করে 3টে করে গাড়ি পাস করে, এই হয়। তো ওই জায়গায় তো লেট হবেই। মেন কথা বড়জাগুলি অবধি আমাদের সেই অর্থে কোনো রকম টেনশন নেই, ও আরামসে চলে যাবো, রাস্তা খুব ভালো। কিন্তু বড়জাগুলির পর থেকে তারপরে এই বাজে রাস্তা, মানে 1 ওয়ে 2 লেন রাস্তা হয়ে যাবে, তখনই সব গড়বড় হয়ে যাবে আর কি। তো আপাতত আমাদের পেট্রোল ফিলিং চলছে গাড়িতে ফুয়েল একদম ছিল না, তো সেই জন্য ভরিয়ে নিই, কারণ এখনও প্রচুর রাস্তা পড়ে আছে যেতে। আমরা জাস্ট উমারপুরটা ক্রস করলাম, উমারপুরের মোড়টা ক্রস করে জাস্ট দাঁড়ালাম এখানে। তো এই পাম্পটা যাওয়ার সময় আমরা মানে টুয়ার্ডস কলকাতা যাওয়ার সময় প্রত্যেকবারই এখান থেকে মোটামুটি তেল ভরে তারপরে বেরোই। শিলিগুড়ির আগে ভরিয়ে নিই, তারপরে মোটামুটি শেষের মুখে থাকে, তো এখান থেকে ফিল আপ করে চলে যায় কলকাতা অবধি, একদম সুন্দরভাবে বেরিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে গাড়ির হাল। আজকে আমাদের বিআরওর হালও খারাপ গাড়ির সাথে। বিআরও আপাতত পেট্রোলের গন্ধ শুকছে ওখানে দাঁড়িয়ে। আর এ জুতো জামা কাপড় কোথায় রাখবে কিছুই যা ঠিক নেই, গাড়ির মধ্যে পুরো লিচু ফিচু আম লিচু সব ভরে ফেলেছে একদম। এই যে গাড়ির হাল দেখো। ব্রো, আর ইউ ফিলিং ওকে নাও? এই কথা বলার টোন এই আমার, এর থেকে ওপরে বা নিচে আমি ভয়েস মডুলেশন করতে পারছি। কি হলো রে? বাস করবে মনে হয় তোমার গাড়ি, সব আওয়াজ হচ্ছে অদ্ভুত রে। গাড়ি নাকি বাস্ট করবে ভাই? ভাই দেখো, দেখতে দেখতে 5:05 মতন বাজছে, আর অলরেডি প্রায় সানসেট হবো করছে আর কি, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো আসামে তেল ভরেছিলাম ভাই 94 টাকা লিটার ছিল, বেঙ্গলে এসে ভরছি 104 টাকার বেশি লিটার। মানে বুঝেই দেখো এবারে এখন আমাদের অবস্থা পুরো এগিয়ে বাংলা। আমরা দামেও এগিয়ে আছি, সব কিছুতে এগিয়ে আছি। জয় বাংলা। গাড়ির পারফরমেন্স ভাই একঘর যাকে বলে, সলিড পারফরমেন্স। তো তবে রাস্তা খুব একটা ভালো পাচ্ছি না এখন, জানি না কী কারণে এত ট্রাফিক থাকে না সাধারণত এই রাস্তায়। তো আজকে দেখছি প্রচণ্ড ট্রাফিক। আর মোটামুটি একটা লেন্দি ট্রিপ করে আমরা এখন অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি। অরুণাচল মানে লাস্ট সানডে থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল, আর সেই থেকে এখন অবধি কন্টিনিউ হচ্ছে। তো প্রায় 10 দিনের মতন আমাদের ট্যুর হয়ে গেল। আর গেছিলাম সেই অরুণাচল, বুঝতেই পারছো প্রচুর অ্যাডভেঞ্চার করেছি, প্রচুর থ্রিল হয়েছে, আর ভালো এনজয় হয়েছে ট্রিপটাতে। দেখা যাক আর এরপরে নেক্সট কী হয়। নেক্সট তো ট্রিপের প্ল্যানও আছে। আপাতত চলো তাড়াতাড়ি এখান থেকে বেরোই, তারপরে বাকি কথা হবে। তো আপাতত আমরা মোরগ্রাম চলে এলাম, প্রায় 5:35 মতন টাইম হচ্ছে। আর এখন রিচিং টাইম দেখাচ্ছে অলমোস্ট রাত্রি 11:30। এখনও প্রায় 6 ঘন্টার মতন জার্নি বাকি আছে। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি কলকাতা টু শিলিগুড়ি বা শিলিগুড়ি টু কলকাতার হাফ ডিস্টেন্স বলা যেতে পারে। তো এই যে ট্রাকগুলো ডান দিক থেকে ঢুকছে দেখতে পাচ্ছ, এরা অ্যাকচুয়ালি এই রাস্তাটা পুরো বর্ধমান কানেক্ট করছে গিয়ে দিল্লি রোডের সাথে। তারাপীঠ যেতে গেলে এই দিক, বোলপুর যেতে গেলে এই দিক, শান্তিনিকেতন সব রাইট সাইডে তোমাদেরকে যেতে হবে। আর যেহেতু আমরা স্ট্রেট রাস্তাটা ধরছি, আমরা এখন বহরমপুরের দিকে এগোচ্ছি। তো বহরমপুর বাইপাস যেহেতু খুলে গেছে, এই যে 38 কিলোমিটার দেখাচ্ছে বহরমপুর বাইপাস, তো এই রাস্তা দিয়ে যাওয়াটাই সব থেকে ইজি এখন। নয়তো আগে তো ভাই এই দিক দিয়েও কয়েকবার এসেছি, প্রচণ্ড খারাপ রাস্তা থাকে ওই দিকটাতে, বিশেষ করে মোরগ্রামের পরেই। জানি না এখন রাস্তার কন্ডিশন কেমন, কিন্তু অনেকটা বেশি পড়বে। সেই তুলনায় বহরমপুর বাইপাস খুলে যাওয়ার পর থেকে বা তারপরে কৃষ্ণনগরের কাছেও ফ্লাইওভার হয়ে গেছে, তো এই দিককার রাস্তা এখন খুব সুন্দর। তো প্রপার NH 34 ধরে যাও, অনেক টাইম সেভ হবে। আপাতত আমরা বহরমপুর বাইপাসের কাছে চলেই এলাম। দেখতে দেখতে সন্ধ্যে 6টার মতন টাইম হচ্ছে। রাস্তার কন্ডিশন খুবই ছিল, মাঝখানে দুটো জায়গায় শুধু ডাইভারশন ছিল, সিঙ্গেল লেন করে দিয়েছিল, মাঝখানে ডিভাইডার দিয়ে সেম দিক থেকেই গাড়ি পাস করাচ্ছিল দুটো লেনের। তো আপাতত এই যে NH 34 বহরমপুর কৃষ্ণনগর দেখাচ্ছে স্ট্রেট, রানাঘাট স্ট্রেট, কলকাতাও দেখাচ্ছে স্ট্রেট, আর বাঁ দিকে ঢুকে যাচ্ছে বহরমপুর সিটি এইদিকে। আর আমরা এখন সিটি না বহরমপুর টাউন লিখেছে, একই ব্যাপার, বহরমপুর টাউন। আর আমরা এখন ডান দিক দিয়ে বহরমপুর বাইপাস ধরে নেবো। যতদিন না এই বাইপাসটা হয়েছে ততদিন প্রচুর ভোগান্তি হয়েছে আমাদের। এখন ঠিকঠাকই আছে, যে রাস্তা মোটামুটি আগে
ক্রস করে বেরোতে 45 মিনিটের বেশি টাইম লেগে যেত, 1 ঘন্টার কাছাকাছি। সেই রাস্তা এখন ম্যাক্সিমাম 5-7 মিনিটের মধ্যে আমরা ক্রস করে বেরিয়ে যাবো গোটা বহরমপুর। Please help me stay. I don't know where's my soul right now. তো এখন বাজে 6:34 আর আমরা এসে গেছি এখন বেলডাঙ্গা। তো এখানে দেখছি বিশাল জ্যাম। অন্য দিন কিন্তু এতটা হয় না, মেবি এখানে আজকে কোনো হাট বা কিছু বসেছি। চারিদিকে প্রচুর জ্যাম। আর এখানে তো মেন যেটা দেখতে পাই যে বেলডাঙ্গার গামছা বা আরও মেবি এইরকম কাপড় টাপড় কিছু পাওয়া যায়, কারণ ভ্যানে করে দেখছি শাড়ি দিয়ে বিশাল বিশাল বড় বড় প্যাকেট। তো মনে হচ্ছে আজকে কোনো স্পেশাল হাট বার বা কিছু হবে। এখানে প্রায় 15 মিনিট ধরে আমরা জ্যামে আটকে আছি। তো এখন বাজে 8টা আর আমরা চলে এসেছি কৃষ্ণনগর বাইপাস। তো ওভারঅল যা দেখছি 2 মাস আগেও যখন গেছিলাম তার থেকে কিন্তু আজকে মোটামুটি 1-1.5 ঘন্টা ফাস্টারই আমরা যাচ্ছি। তো আশা করছি 11টার মধ্যে কলকাতাতে ঢুকে যাব। আর এরপর আমাদের মানে আমডাঙ্গা পর্যন্ত রুটগুলো খুবই ভালো, কারণ কৃষ্ণনগর বাইপাস, রানাঘাট বাইপাস সবই তো বাইপাসগুলো হয়ে গেছে। আর 4 লেনের রাস্তা তো ভীষণই ভালো। তো বড়জাগুলি পর্যন্ত এরকম রাস্তা পাবো, বড়জাগুলি থেকে আবার বারাসাত পর্যন্ত রাস্তাটা সিঙ্গেল লেন হয়ে যাবে, ওটা একটু চাপ। আর তারপর বারাসাত মধ্যমগ্রাম, যদি মধ্যমগ্রামের রেল ক্রসিংটা ঠিকঠাক থাকে তো 3 ঘন্টার মধ্যেই আশা করছি পৌঁছে যাব। আর ওটা যদি মানে গুলিয়ে দেয় তো 1 থেকে 2 ঘন্টাও লেট হতে পারে, যার কোনো রকম কোনো ঠিক নেই। তো দেখা যাক, পুরোটাই কপাল কটায় আমরা পৌঁছতে পারি। জার্নি তো ভালোই হচ্ছে। সেন্সার আছে তো তার জন্য। হ্যাঁ, সেন্সার আছে বলেই বুঝতে পারলাম, তাহলে বুঝতে পারতাম। নয়তো বুঝতে পারতাম না, চলেই যেতাম আর ধাপ করে যেত, থাকতো গাড়িটা চলতো, টায়ারটাই নষ্ট হয়ে যেত। তারপর চাকা টেনে নিত, দুম করে হয়তো কিছু ঘটে যেত। গাড়ির চাকা খোলা হয়েছে, গাড়ির চাকা হয়ে গেছে পাঞ্চার। ভাগ্য ভালো আমাদের গাড়িতে সেন্সার ছিল, অ্যাটলিস্ট ইন্ডিকেট করে দিয়েছে। আর এটা হয়েছে স্পেশালি এই চাকাটাতে, মানে লেফট সাইডের পেছনে। আর সেখানে আমাদের বিআরও ছিল, বিআরও বসে গেছে ওখানে। দেখুন এত দিক ছিল, কোথাও হয়নি। ও যেটার ওপরে ছিল বিআরও, তা সেটাই হয়েছে। দেখি এখন এটা সারাতে কতক্ষণ লাগে। যাক, ভাগ্যক্রমে জাস্ট হাইওয়ের পাশেই হয়েছে ব্যাপারটা। 9:10 মতন টাইম হচ্ছে। কোথায় রে জায়গাটা? মনে হয় আমরা বড়জাগুলি ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে। মানে মোটামুটি বড়জাগুলি ঢোকার জাস্ট আগে এই হাইওয়ের ধারেই দেখলাম হঠাৎ করে সেন্সারে বিপ 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 করে আওয়াজ স্টার্ট হলো, আর অটোমেটিক হাওয়া পড়তে শুরু করলো। 37 থেকে নেমে 27 হয়ে গেছে। তো দেখলাম এই ভাগ্যক্রমে এই দোকানটা দেখতে পেলাম এই ব্রিজের পাশেই। তো দেখি চাকাটা করিয়ে নিই, একটা পেরেক বড় মতন ঢুকেছে আর কি। এই যে এখানে চাকা খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, রিম থেকে চাকা আলাদা করেছে। এক্স্যাক্টলি এই জায়গাটাতে পাঞ্চারটা হয়েছিল, এত বড় একটা পেরেক ঢুকে গেছিলো পুরো। মেবি এই মালটা না, এটা না। ছোটখাটো একটা ঝামেলা তো আমাদের এসেই গেছিল, যাক সেটা শর্ট আউট করে আবার আমরা এগিয়ে চলেছি। বড়জাগুলি পেরোনোর পর থেকেই সেই সিঙ্গেল লেনের রাস্তা শুরু হয়ে গেছে। আর 60 কিলোমিটার বাকি আছে, 2 ঘন্টা দেখাচ্ছে, মানে ওভারঅল 30 করে স্পিড। তো ঠিক আছে, যাই হোক আমরা খুব ভালো জায়গাতে পেয়ে গেছিলাম। মানে আমাদের পাঞ্চারটা এমন জায়গাতে হলো, বড়জাগুলিতে জাস্ট পাশেই একটা টায়ার সারানোর দোকান ছিল। তো যদি সত্যি অন্য জায়গাতে হতো আমাদের অনেকটা হয়তো প্রবলেমে পড়তে হতো। শেষ ভালো যার সব ভালো তার, কমের উপর দিয়ে হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ঘরে ফেরার পালা। তো আপাতত আমরা প্রচণ্ড জ্যামে ফেসে গেছি আবার আগের বারের মতন। বারাসাত ঢুকছি তার আগে মোটামুটি কিলোমিটার 4 ধরে পুরো জ্যাম হয়ে আছে। নোয়াপাড়ার 2 কিলোমিটার আগে থেকে জ্যাম স্টার্ট হয়েছে। ও আচ্ছা, ট্রাকগুলোকে এখানে আটকাচ্ছে নো এন্ট্রির জন্য, সেই কারণে যেতে দিচ্ছে না। আর আজকে ভোট টোটেরও গল্প ছিল, তো সেই কারণে তো একটু বেশি এই নো এন্ট্রির চব্বটা চলছে আর কি। তো সামনে গিয়ে বারাসাতের কাছে রেলওয়ে ক্রসিংও আছে একটা, ওখানে আগের বারেও প্রচণ্ড জ্যাম হয়েছিল। মানে রেলগেটটা এত ফ্রিকোয়েন্টলি পড়তে থাকে, তাতে কোনো গাড়ির পক্ষেই পসিবল নয় যে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া। মানে একবার গেট তুললে ম্যাক্সিমাম 3টে কি 4টে গাড়ি পাস হয়, তারপরে আর হয় না। তো আজকেও সেম জিনিস হয়ে আছে, ওখানে পুরো রেড দেখাচ্ছে জিম্যাপ। তো আমাদের যা অ্যাভারেজ রিচিং টাইম ছিল প্রায় অ্যাপ্রক্সিমেটলি 11টা, পৌনে 11টা নাগাদ, পৌনে 11টা অবধি হয়ে গেছিলো। তারপরে চাকাটার একটু ইস্যু হলো, পাঞ্চার, তারপরে এই জ্যাম। তো এখন অবধি স্টিল নাও 52 মিনিটের মতন টাইম দেখাচ্ছে আমাদের পৌঁছতে। তো এবারে আমাদের কিন্তু মাত্র 10 মিনিট দাঁড়াতে হয়েছে। অ্যাটলিস্ট একবারে এক চান্সে একটা ট্রেন যাওয়ার পরে তো চান্স পেলাম, আগের বারে তো মনে হয় 5বার ট্রেন যাওয়ার পরে চান্স পেয়েছিলাম। এই রাস্তাটা অ্যাভয়েড করার কোনো জায়গাই নেই, যেতেই হবে। এক কল্যাণী এক্সপ্রেস হয়ে গেলে দেন ঠিক আছে, অনেক আগে গিয়ে কানেক্ট হয়। ফাইনালি দূরে গড়িয়ার বোর্ডটা দেখা যাচ্ছে, আর এটা দেখার পরে একটা আলাদাই রকম শান্তি হচ্ছে। এদেশ বিদেশ যেখানেই ঘুরি না কেন, বাড়িতে ফিরে আসার আনন্দ সেটাও একটা আলাদাই। চলো ফাইনালি মনে হচ্ছে আর আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবার। এখন বাজে প্রায় 11:10। Please help me stay. I don't know where's my soul right now.
with you, that stay with চলো তাহলে ফাইনালি অরুণাচল ট্রিপ শেষ। অরুণাচল ট্রিপ কমপ্লিট। 11:35 টাইম। এক্স্যাক্টলি। টাটা বাই বাই। টাটা। চলো। short. We start to crave all our breath. তো অবশেষে ফাইনালি আমরা কলকাতায় পৌঁছে গেছি। তো গল্প হচ্ছে ওনাদেরকেও ছেড়ে দিলাম আর এখন টাইম হচ্ছে অলমোস্ট প্রায় 11:50 মতন। তো অ্যাকচুয়াল বারাসাতের কাছে মধ্যমগ্রামের কাছে যদি জ্যামটা না ফেস করতাম তাহলে হয়তো আরও 30-35 মিনিট আগে আমাদের পৌঁছে যাওয়ার কথা। তো যাই হোক, ওভারঅল যা টাইম মোটামুটি জি ম্যাপ দেখায় তা আমাদের এবারে টাইম লাগলো 12 ঘন্টা 28 মিনিট। তা অলমোস্ট 610 কিলোমিটারের মতন আমার বাড়ি থেকে শিলিগুড়ির যা ডিস্টেন্স, যে হোটেলটা আমরা ছিলাম। তো ওভারঅল ট্রিপ খুব ভালো হয়েছে। গাড়ির পারফরমেন্সও দারুণ ভালো পারফর্ম করেছে। অরুণাচলে যা যা এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম ভালোই লেগেছে, খুব এনজয় করেছি আমরা। তো আপাতত চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম। আপাতত এই অরুণাচল ট্রিপ মোটামুটি কমপ্লিট টুডে। তো খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ট্রাভেল সিরিজে। দেখছি একটা প্ল্যান চলছে ছোটোখাটো কোনো একটা ট্রিপের, পরে বলে দেবো। তো টিল দেন টেক কেয়ার, বাই। বাই বাই।